সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1 মার্কস 2 পৃষ্ঠা 154 1 ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে কটি পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলি কি? ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে তিনটি পদ্ধতির কথা বলা হয়েছে। এই পদ্ধতিগুলি হল সরল পদ্ধতি, আংশিক জটিল পদ্ধতি এবং জটিল পদ্ধতি। 2 ভারতীয় সংবিধান সংশোধনের সরল পদ্ধতিটি কি? পার্লামেন্টে সাধারণ আইন পাসের পদ্ধতিতে উভয় কক্ষের লোকসভা ও রাজ্যসভার সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধানের যে সংশোধন করা যায় তাকে সরল পদ্ধতি বলা হয়। 3 সংবিধান সংশোধনের আংশিক জটিল পদ্ধতি কাকে বলে? সংবিধান সংশোধনের আংশিক জটিল পদ্ধতি অনুযায়ী সংবিধানের কিছু নির্দিষ্ট অংশের সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের অর্ধেকের বেশি এবং উপস্থিত ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থন প্রয়োজন হয়। এভাবে দুটি কক্ষে সংবিধান সংশোধনী বিলটি পাস হলে তা রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতি বিলে সম্মতি দিলে সংবিধান সংশোধনী আইনটি কার্যকর হয়। 24তম সংশোধনী আইন অনুসারে সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতি সম্মতি প্রদান বাধ্যতামূলক। 4 ভারতের সংবিধান সংশোধনের জটিল পদ্ধতিটির সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতের সংবিধান সংশোধনের জটিল পদ্ধতি অনুযায়ী প্রথমে সংশোধনী প্রস্তাবটি পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যদের অধিকাংশ এবং উপস্থিত ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থনের প্রয়োজন হয়। এরপর সংশোধনী প্রস্তাবটিকে রাজ্য আইনসভাগুলিতে অনুমোদনের জন্য পাঠানো হয়। এক্ষেত্রে অন্তত অর্ধেক রাজ্য আইনসভায় অনুমোদন পাওয়া গেলে প্রস্তাবটি রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠিয়ে দেওয়া হয়। 5 সরল পদ্ধতির মাধ্যমে সংবিধান সংশোধনের দুটি বিষয় উল্লেখ করো। সরল পদ্ধতির মাধ্যমে সংবিধান সংশোধনের দুটি বিষয় হল 1 নতুন রাজ্যের গঠন বা পুরনো রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন, 2 বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপ সাধন। 6 আংশিক জটিল পদ্ধতির মাধ্যমে সংবিধান সংশোধনের দুটি বিষয় কি? আংশিক জটিল পদ্ধতির মাধ্যমে সংবিধান সংশোধনের দুটি বিষয় হল 1 সংবিধানের তৃতীয় অংশের মৌলিক অধিকার ও চতুর্থ অংশের নির্দেশমূলক নীতির ধারাগুলির পরিবর্তন এবং 2 কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতার বন্টন। 7 জটিল পদ্ধতির মাধ্যমে সংবিধান সংশোধনের দুটি বিষয় উল্লেখ করো। জটিল পদ্ধতির মাধ্যমে সংবিধান সংশোধনের দুটি বিষয় হল 1 কেন্দ্র ও রাজ্যের শাসন সংক্রান্ত ক্ষমতার পরিধি এবং 2 সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট সম্পর্কিত বিষয়। 8 368 নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধনে ভিন্ন পদ্ধতি দুটি কি? HSWB CHSE মডেল কোয়েশ্চেন। ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে তিনটি পদ্ধতির কথা বলা হয়েছে। এই পদ্ধতিগুলি হল সরল পদ্ধতি, আংশিক জটিল পদ্ধতি এবং জটিল পদ্ধতি। 1 পার্লামেন্টের সাধারণ আইন পাসের পদ্ধতিতে উভয় কক্ষের লোকসভা ও রাজ্যসভার সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধানের যে সংশোধন করা যায় তাকে সরল পদ্ধতি বলা হয়। 2 ভারতের সংবিধান সংশোধনের জটিল পদ্ধতি অনুযায়ী প্রথমে সংশোধনী প্রস্তাবটিকে পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যদের অধিকাংশ এবং উপস্থিত ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থনের প্রয়োজন হয়। এরপর সংশোধনী প্রস্তাবটিকে রাজ্য আইনসভাগুলিতে অনুমোদনের জন্য পাঠানো হয়। এক্ষেত্রে অন্তত অর্ধেক রাজ্য আইনসভায় অনুমোদন পাওয়া গেলে প্রস্তাবটি রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠিয়ে দেওয়া হয়। 9 ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতির মূল্যায়নের দুটি দিক উল্লেখ করো। ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতির মূল্যায়নের দুটি দিক হল 1 ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় ব্যবস্থায় ভারসাম্য বজায় রেখেছে। 2 ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দুষ্পরিবর্তনীয় সংবিধান বা ব্রিটেনের মতো সুপরিবর্তনীয় সংবিধান নয়। 10 73তম সংবিধান সংশোধন আইনের দুটি বৈশিষ্ট্য লেখো। 73তম সংবিধান সংশোধন আইনের দুটি বৈশিষ্ট্য হল 1 ভারতবর্ষের প্রতিটি রাজ্যে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। 2 প্রত্যেক রাজ্যের পঞ্চায়েত সেই রাজ্য প্রণীত আইনের অধীন হবে। 11 পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার জেলা পরিষদ কাদের নিয়ে গঠিত? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় 1 জেলার অন্তর্ভুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি, 2 জেলা থেকে নির্বাচিত লোকসভা এবং বিধানসভার সদস্য, 3 জেলায় বসবাসকারী রাজ্যসভার সদস্যবৃন্দ, 4 প্রতিটি ব্লক থেকে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত 2 জন সদস্যদের নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। এছাড়া জেলা শাসক পদাধিকার বলে জেলা পরিষদের সহযোগী সদস্য হিসেবে গণ্য হয়। পৃষ্ঠা 155 12 জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস উল্লেখ করো। পশ্চিমবঙ্গে জেলা পরিষদের আয়ের দুটি প্রধান উৎস হল 1 যানবাহন, খেয়াঘাট, সেচ প্রভৃতি থেকে সংগৃহীত কর
এবং 2 সরকারের দেওয়া ঋণ ও আর্থিক সাহায্য। 13 জেলা পরিষদে রাজ্য সরকার কতজন মহিলাকে কখন মনোনীত করতে পারে? নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদের কোনো মহিলা প্রতিনিধি প্রেরণ করা সম্ভব না হলে রাজ্য সরকার অনধিক 2 জনকে মনোনীত করতে পারে। 14 জেলা পরিষদের 2টি স্থায়ী কমিটির নাম লেখো, অথবা জেলা পরিষদের একটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করো। জেলা পরিষদের 2টি স্থায়ী কমিটির নাম হল 1 উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি, 2 পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি। 15 পঞ্চায়েত সমিতি কাদের নিয়ে গঠিত হয়? 1 গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ বা পদাধিকার বলে, 2 বিধানসভা ও লোকসভার সদস্যবৃন্দ, 3 ব্লক এলাকায় বসবাসকারী রাজ্যসভার সদস্য, 4 ব্লক এলাকায় নির্বাচিত জেলা পরিষদের সদস্যবৃন্দ, সভাধিপতি ও সহসভাধিপতি বাদে, 5 প্রতিটি গ্রাম থেকে অনধিক 3 জন নির্বাচিত সদস্যকে নিয়ে পঞ্চায়েত সমিতি গঠিত হয়। 16 জেলা পরিষদের 2টি কাজ লেখো, অথবা জেলা পরিষদের একটি কাজ উল্লেখ করো। জেলা পরিষদের 2টি কাজ হল 1 মহামারী প্রতিরোধ ও আর্তদের জন্য ত্রাণের ব্যবস্থা করা, এবং 2 রাজ্য সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন রাস্তাঘাট, খাল, সেতু, খেয়াঘাট ইত্যাদি পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। 17 গ্রাম পঞ্চায়েতের আয়ের যে কোনো 2টি উৎস উল্লেখ করো, অথবা গ্রাম পঞ্চায়েতের একটি আয়ের উৎস লেখো। গ্রাম পঞ্চায়েতের আয়ের 2টি উৎস হল 1 কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সাহায্য, অনুদান ও ঋণ, এবং 2 জমি ও ঘরবাড়ির ওপর কর থেকে প্রাপ্ত অর্থ। 18 পঞ্চায়েত সমিতির আয়ের 2টি উৎস লেখো। পঞ্চায়েত সমিতির আয়ের 2টি উৎস হল 1 রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ, 2 কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেওয়া ঋণ ইত্যাদি। 19 ব্লক প্রশাসনের 2টি কাজ লেখো। ব্লক প্রশাসনের 2টি কাজ হল 1 ব্লক স্তরে উন্নয়ন প্রকল্পগুলির তত্ত্বাবধান করা, এবং 2 প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি সংযোগ রক্ষার মাধ্যম হিসেবে কাজ করা। 20 গ্রাম পঞ্চায়েতের 2টি প্রধান কাজ উল্লেখ করো। গ্রাম পঞ্চায়েতের 2টি কাজ হল 1 পানীয় জল সরবরাহ করা ও জলাধার পরিষ্কার এবং জীবাণু মুক্ত রাখা, 2 কূপ, পুষ্করণী ও দিঘি খনন করা। 21 পঞ্চায়েত সমিতির 2টি প্রধান কাজ উল্লেখ করো। পঞ্চায়েত সমিতির 2টি কাজ হল 1 কৃষি, মৎস্য চাষ, কুটির শিল্প, খাদি শিল্প, পশুপালন, সমবায় আন্দোলনকে উৎসাহিত করা, এবং 2 প্রাথমিক, মাধ্যমিক ও বয়স্ক শিক্ষাকে উৎসাহিত করা। 22 ন্যায় পঞ্চায়েত কি? ন্যায় পঞ্চায়েত হল গ্রাম স্তরে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য গঠিত একটি স্বায়ত্তশাসিত সংস্থা। গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত 5 জন সদস্যকে নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়। 23 গ্রাম সংসদের কাজ কি? গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সব ভোটদাতাকে নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। এর কাজ হল 1 নিজ নিজ এলাকায় উন্নয়ন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ ও উপদেশ দেওয়া, 2 গ্রাম পঞ্চায়েতের বাজেট, বিগত ও পরবর্তী বছরের কাজকর্মের রিপোর্ট প্রভৃতি সম্পর্কে আলোচনা করে প্রস্তাব দেওয়া ইত্যাদি। 24 গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা কোনটি? ন্যায় পঞ্চায়েতের গঠন পদ্ধতি কিরূপ? গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা হল ন্যায় পঞ্চায়েত। পঞ্চায়েত আইন অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি সাপেক্ষে কোন গ্রাম পঞ্চায়েত নিজের এলাকার মধ্যে ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারবে। ন্যায় পঞ্চায়েত 5 জন সদস্য নিয়ে গঠিত হতে পারে। 25 পঞ্চায়েত সমিতি তার কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যেসব স্থায়ী কমিটি গঠন করে তার মধ্যে 4টি স্থায়ী কমিটির নাম উল্লেখ করো। পঞ্চায়েত সমিতির গঠিত 4টি স্থায়ী কমিটি হল 1 অর্থ ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি, 2 জনস্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি, 3 পূর্ত ও পরিবহন সংক্রান্ত স্থায়ী কমিটি, এবং 4 কৃষি, সেচ ও সমবায় সংক্রান্ত স্থায়ী কমিটি। 26 গ্রাম সংসদ পঞ্চায়েতের কোন স্তরে কিভাবে গঠিত হবে? প্রতিটি গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটি গ্রাম সংসদ থাকবে, এবং গ্রাম পঞ্চায়েতের এলাকায় সব পঞ্চায়েত ভোটারদের নিয়ে ব্র্যাকেটে যাদের বিধানসভায় ভোটার তালিকায় নাম আছে ব্র্যাকেট ক্লোজ এই গ্রাম সংসদ গঠিত হবে। 27 ব্লক সংসদের গঠন পদ্ধতি আলোচনা করো। প্রত্যেক পঞ্চায়েত সমিতির একটি ব্লক সংসদ থাকবে। ব্লকের অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং ব্লকের পঞ্চায়েত সমিতির সব সদস্যদের নিয়ে এই ব্লক সংসদ গঠিত হবে। 28 স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য কি? ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের ব্যাপক কল্যাণ সাধন করা এবং জনগণকে বিকশিত করে সর্বস্তরে মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করাই স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য। পৃষ্ঠা 156। 29 পঞ্চায়েতের অর্থ কমিশনের সদস্য কারা হতে পারেন? নতুন পঞ্চায়েত আইন অনুসারে আইনবিদ, অর্থনীতিবিদ, প্রশাসক এবং বিশিষ্ট সমাজকর্মী বা রাজনৈতিক কর্মীরা পঞ্চায়েতের অর্থ কমিশনের সদস্য হতে পারেন। 30
পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি কাদের নিয়ে গঠিত হয়? 1. পঞ্চায়েত সমিতির সভাপতি, 2. পঞ্চায়েত সমিতির 3 থেকে 5 জন সদস্য এবং 3. রাজ্য সরকারের মনোনীত 3 জন সরকারি কর্মচারী নিয়ে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠিত হয়। 31. গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয়? কোনো একটি মৌজা বা সেটির কোনো অংশ বা পরস্পর সংলগ্ন কয়েকটি মৌজার সমষ্টি বা সেগুলির অংশ নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। এর সদস্য সংখ্যা রাজ্য সরকারের ভারপ্রাপ্ত আধিকারিকরা ঠিক করেন। 32. গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান কিভাবে নির্বাচিত হন? নির্বাচনের পর নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভায় সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে প্রধান এবং একজনকে উপপ্রধান নির্বাচন করেন। 33. গ্রাম সভা কাকে বলে? গ্রাম সভার বার্ষিক সভা কখন হয়? এই সভায় কে সভাপতিত্ব করে? গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী কেন্দ্রে সব ভোটারকে নিয়ে যে সভা গঠিত হয় তাকে গ্রাম সভা বলে। প্রতি বছর ডিসেম্বর মাসে গ্রাম সভার বার্ষিক সভা আহ্বান করা হয়। প্রধান বা তার অনুপস্থিতিতে উপপ্রধান এই সভায় সভাপতিত্ব করেন। 34. সংবিধানের 73তম সংশোধনে গঠিত পঞ্চায়েত ব্যবস্থার দুটি প্রধান পরিবর্তনের উল্লেখ করো। সংবিধানের 73তম সংশোধনে গৃহীত পঞ্চায়েত ব্যবস্থার দুটি প্রধান পরিবর্তন হল: 1. পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে গ্রাম সভা গঠন। 2. ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিটি স্তরে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষণ ও সংরক্ষিত আসনের 1/3 মহিলাদের জন্য সংরক্ষণ করা। 35. গ্রাম সংসদ কি? গ্রাম সংসদের সভা বছরে কবার হয়? এই সভায় সভাপতিত্ব করেন কে? প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কেন্দ্রে সব ভোটারদের নিয়ে গঠিত একটি সংস্থা হল গ্রাম সংসদ। গ্রাম সংসদের সভা বছরে কমপক্ষে 2 বার মে মাসে এবং নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন প্রধান বা উপপ্রধান। 36. গ্রাম সংসদের বেনিফিশিয়ারি কমিটি কাকে বলে? বিভিন্ন ধরনের দারিদ্র দূরীকরণের কর্মসূচি রূপায়ণের জন্য গ্রাম সংসদ যে কমিটি গঠন করে তাকেই বেনিফিশিয়ারি কমিটি বলে। 37. গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্যের অপসারণে কি মহকুমা শাসকের কোনো ভূমিকা আছে? হ্যাঁ। ফৌজদারি আদালত দ্বারা 6 মাসের অধিক কারাদণ্ডপ্রাপ্ত হলে মহকুমা শাসক গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট সদস্যকে পদচ্যুত করতে পারেন। 38. পঞ্চায়েত ব্যবস্থার দুটি গুরুত্ব লেখো। পঞ্চায়েত ব্যবস্থার দুটি গুরুত্ব হল: 1. পঞ্চায়েত ব্যবস্থায় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব দান সমাজের নিম্নবর্গের মানুষের মধ্যে একটি উলম্ব সামাজিক সচলতা সৃষ্টি করেছে। 2. গ্রামীণ স্তরে ক্ষমতা বিকেন্দ্রীকরণকে সঠিকভাবে রূপায়িত করেছে। 39. বলবন্ত রায় মেহতা কমিটি কিরূপ পঞ্চায়েত ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করে? মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী জেলা পরিষদের দায়িত্ব কি হবে? বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করে। মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী জেলা পরিষদের দায়িত্ব হবে জেলার অন্তর্গত পঞ্চায়েত সমিতিগুলির কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন করা। 40. পঞ্চায়েত ব্যবস্থা ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত হয়েছে? ভারতীয় সংবিধানের 73তম সংশোধনে কটি স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে? পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের 9ম অংশে অন্তর্ভুক্ত হয়েছে। ভারতীয় সংবিধানের 73তম সংশোধনে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে। 41. সংবিধানের 73তম সংশোধন অনুযায়ী কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর থাকবে না? 73তম সংবিধান সংশোধন অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য কটি আসন সংরক্ষিত থাকবে? সংবিধানের 73তম সংশোধন অনুযায়ী যেসব রাজ্যের জনসংখ্যা 20 লক্ষের বেশি নয় সেখানে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর থাকবে না। 73তম সংবিধান সংশোধন অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য মোট আসনের 1/3 সংরক্ষিত থাকবে। 42. 73তম সংবিধান সংশোধন অনুযায়ী পঞ্চায়েতের নির্বাচন পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে? 73তম সংবিধান সংশোধন অনুযায়ী পঞ্চায়েতের নির্বাচন পরিচালনার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের হাতে থাকবে। 43. পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে কটি ভাগে ভাগ করা যায়? গ্রামীণ স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কি? পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা গ্রামীণ ও পৌর। গ্রামীণ স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান হল পঞ্চায়েত ব্যবস্থা। পৃষ্ঠা 157। 44. 1973 সালের পঞ্চায়েত আইন অনুসারে পশ্চিমবঙ্গে কটি স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা গড়ে ওঠে? 1973 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে গ্রাম পঞ্চায়েত গঠন সম্পর্কে কি বলা হয়েছে? 1973 সালের পঞ্চায়েত আইন অনুসারে পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ গড়ে ওঠে।
1973 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে বলা হয় যে কোনো একটি মৌজা বা তার কোনো অংশ বা পরস্পর সংলগ্ন কয়েকটি মৌজার সমষ্টি বা তাদের অংশসমূহকে নিয়ে একটি গ্রাম গঠিত হবে। 45 73তম সংবিধান সংশোধন অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য কটি আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? মহিলাদের জন্য মোট সংরক্ষিত আসনের 1/3 তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে। 46 পশ্চিমবঙ্গ পঞ্চায়েতে দ্বিতীয় সংশোধন আইন 2010-এ গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে, অথবা পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধন আইন 2010-এর গ্রাম পঞ্চায়েতের মোট আসনের 50% মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 47 পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধন আইন 2010-এ গ্রাম পঞ্চায়েতের তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের দ্বিতীয় সংশোধন আইন 2010-এ গ্রাম পঞ্চায়েতের মহিলাদের জন্য মোট সংরক্ষিত আসনের 50% তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 48 গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন ব্লক উন্নয়ন আধিকারিক। গ্রাম পঞ্চায়েতের সভায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সভাপতিত্ব করেন। 49 গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান কিভাবে নির্বাচিত হন? গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানকে অপসারণের প্রস্তাব উত্থাপিত হলে কত দিনের মধ্যে তা দ্বিতীয়বার উত্থাপন করা যায় না। গ্রাম পঞ্চায়েতের প্রথম নবনির্বাচিত সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে প্রধান ও অন্য একজনকে উপপ্রধান হিসেবে নির্বাচিত করেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানকে অপসারণের প্রস্তাব প্রথমবার উত্থাপনের পর 1 বছরের মধ্যে দ্বিতীয়বার তা উত্থাপন করা যায় না। 50 কিরূপ পরিস্থিতিতে প্রধান গ্রাম পঞ্চায়েতের সভা আহ্বান করতে বাধ্য থাকেন? গ্রাম পঞ্চায়েতের কোরাম হওয়ার জন্য কতজন সদস্যের উপস্থিতির প্রয়োজন হয়? কমপক্ষে 3 জন সদস্য সহ 1/3 সদস্য লিখিতভাবে দাবি জানালে প্রধান গ্রাম পঞ্চায়েতের সভা আহ্বান করতে বাধ্য থাকেন। গ্রাম পঞ্চায়েতের কোরাম হওয়ার জন্য 3 জন সদস্য সাপেক্ষে মোট সদস্য সংখ্যার 1/3 সদস্যের উপস্থিতি প্রয়োজন হয়। 51 গ্রাম পঞ্চায়েতের নির্ণায়ক ভোট কি? গ্রাম পঞ্চায়েতের কোনো সভায় কোনো প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক ভোট হলে সভাপতি যে ভোট দিয়ে প্রস্তাবটির ফয়সলা করেন সেই ভোটকেই নির্ণায়ক ভোট বলা হয়। 52 গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? গ্রাম সংসদের সভা কখন আহ্বান করা যায়? গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী এলাকার সমস্ত ভোটারদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। গ্রাম সংসদের ষান্মাসিক সভা নভেম্বর মাসে ও বার্ষিক সভা মে মাসে আহ্বান করা হয়। 53 গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? গ্রাম সভার বার্ষিক সভা কখন অনুষ্ঠিত হয়? গ্রাম সভার গুরুত্বপূর্ণ কাজ কি? প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সকল ভোটদাতাদের নিয়ে গ্রাম সভা গঠিত হয়। প্রতি বছর ডিসেম্বর মাসে গ্রাম সভার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। গ্রাম পঞ্চায়েতের বার্ষিক বাজেট চূড়ান্তভাবে গ্রহণ ও অনুমোদন করা গ্রাম সভার একটি গুরুত্বপূর্ণ কাজ। 54 ন্যায় পঞ্চায়েতের সদস্যদের কি বলে? ন্যায় পঞ্চায়েতের সদস্যগণ কাদের দ্বারা নির্বাচিত হন? ন্যায় পঞ্চায়েত কি কি করতে পারে? ন্যায় পঞ্চায়েতের সদস্যদের বিচারক বলে। ন্যায় পঞ্চায়েতের সদস্যগণ গ্রাম পঞ্চায়েত কর্তৃক নিযুক্ত হন। ন্যায় পঞ্চায়েত ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করতে পারে। 55 পঞ্চায়েত সমিতি কোন স্তরে গঠিত হয়? পঞ্চায়েত সমিতিতে কত ধরনের সদস্য থাকেন? পঞ্চায়েত সমিতি ব্লক স্তরে গঠিত হয়। পঞ্চায়েত সমিতিতে 2 ধরনের সদস্য থাকেন, নির্বাচিত সদস্য ও পদাধিকার বলে সদস্য। 56 73তম সংবিধান সংশোধন অনুসারে পঞ্চায়েত সমিতিতে মহিলাদের জন্য কটি আসন সংরক্ষিত থাকে? 73তম সংবিধান সংশোধন আইন অনুসারে পঞ্চায়েত সমিতিতে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলাদের জন্য কটি আসন সংরক্ষিত থাকবে? 73তম সংবিধান সংশোধন অনুসারে পঞ্চায়েত সমিতিতে মোট আসনের 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। পঞ্চায়েত সমিতিতে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের 1/3 আসন তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পৃষ্ঠা 158। 57 পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধন আইন 2010-এ পঞ্চায়েত সমিতিতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে?
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধন আইন 2010-এ পঞ্চায়েত সমিতিতে মহিলাদের জন্য পঞ্চায়েত সমিতির মোট আসনের 50% মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে। 58 পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধন আইনে পঞ্চায়েত সমিতিতে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? মহিলাদের জন্য সংরক্ষিত আসনের 50% তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 59 পঞ্চায়েত সমিতির সভাপতি কিভাবে নির্বাচিত হন? পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে? পঞ্চায়েত নির্বাচনের পর নবনির্বাচিত সদস্যগণ প্রথম বৈধ বৈঠকে নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি হিসেবে নির্বাচন করেন। সংশ্লিষ্ট ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক হলেন পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক। 60 2003 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী আইন অনুসারে পঞ্চায়েত ব্যবস্থার কোন স্তরে ব্লক সংসদ গঠনের কথা বলা হয়েছে? কতদিন অন্তর পঞ্চায়েত সমিতির সভা অনুষ্ঠিত হয়? 2003 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী আইন অনুসারে প্রত্যেক পঞ্চায়েত সমিতির স্তরে একটি ব্লক সংসদ গঠনের কথা বলা হয়েছে। প্রতি 3 মাস অন্তর পঞ্চায়েত সমিতির সভা অনুষ্ঠিত হয়। 61 জেলা পরিষদ কোথায় গঠিত হয়? জেলা পরিষদের প্রধানকে। প্রতিটি জেলায় জেলা পরিষদ গঠিত হয়। জেলা পরিষদের প্রধান হলেন সভাধিপতি। 62 ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কি? অথবা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? জেলা পরিষদের সভাধিপতি কিভাবে নির্বাচিত হন? ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল জেলা পরিষদ। জেলা পরিষদের নির্বাচিত সদস্যগণ প্রথম সভায় নিজেদের মধ্যে থেকে একজনকে সভাধিপতি হিসেবে নির্বাচন করেন। 63 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে জেলা পরিষদে মহিলাদের জন্য কটি আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে জেলা পরিষদে কটি আসন তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত থাকবে? 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে জেলা পরিষদের মোট আসনের 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে জেলা পরিষদে জনসংখ্যার আনুপাতিক হারে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষিত থাকবে। 64 পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংস্করণ আইন 2010-এ জেলা পরিষদে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধন আইন 2010-এ জেলা পরিষদে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধন আইন 2010-এ জেলা পরিষদে মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধন আইন 2010-এ জেলা পরিষদে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর মহিলাদের জন্য সংরক্ষিত আসনের 50% আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 65 জেলা পরিষদে সভাধিপতির বিরুদ্ধে আনীত অপসারণের প্রস্তাব কোনো কারণে বাতিল হয়ে গেলে কতদিনের মধ্যে পুনরায় অপসারণের প্রস্তাব আনা যাবে না? জেলা পরিষদের সভাধিপতি বা সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করতে হলে কমপক্ষে কতজন সদস্যের স্বাক্ষর ওই প্রস্তাবে থাকা দরকার? জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে আনীত অপসারণের প্রস্তাব কোনো কারণে বাতিল হয়ে গেলে 1 বছরের মধ্যে পুনরায় অপসারণের প্রস্তাব আনা যাবে না। জেলা পরিষদের সভাধিপতি বা সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করতে হলে কমপক্ষে মোট সদস্যের 1/3 সদস্যের ওই প্রস্তাবে স্বাক্ষর থাকা দরকার। 66 2003 সালের পঞ্চায়েত সংশোধনী আইন অনুসারে জেলা সংসদ কোথায় গঠিত হবে? জেলা সংসদ কাদের নিয়ে গঠিত হয়? 2003 সালের পঞ্চায়েত সংশোধনী আইন অনুসারে প্রতিটি জেলা পরিষদ স্তরে জেলা সংসদ গঠিত হবে। সংশ্লিষ্ট জেলার সব গ্রাম পঞ্চায়েতের প্রধান, সব পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতিবৃন্দ, পঞ্চায়েত সমিতিগুলির কর্মাধ্যক্ষগণ ও জেলা পরিষদের সব সদস্যদের নিয়ে জেলা সংসদ গঠিত হয়। 67 জেলা সংসদে বছরে কমপক্ষে কটি অধিবেশন আহ্বান করতে হয়? জেলা সংসদের সভায় কমপক্ষে কতজন সদস্য উপস্থিত থাকলে কোরাম হয়? জেলা সংসদে বছরে কমপক্ষে 2টি অধিবেশন আহ্বান করতে হয়। জেলা সংসদের সভায় কমপক্ষে মোট সদস্যের 1/10 উপস্থিত থাকলে কোরাম হয়। 68 কত সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে অর্থ কমিশন গঠন করার কথা বলা হয়েছে? 1994 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে অর্থ কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হবে? 1994 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী আইনে অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে। পৃষ্ঠা 159
1994 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে অনধিক 5 জন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হবে। 69 পঞ্চায়েত ব্যবস্থায় সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্তর কি? জেলা পরিষদের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন পদাধিকারী কে? পঞ্চায়েত ব্যবস্থায় সর্বনিম্ন স্তর হল গ্রাম পঞ্চায়েত এবং সর্বোচ্চ স্তর হল জেলা পরিষদ। জেলা পরিষদের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন পদাধিকারী হলেন সভাধিপতি। 70 কোন আইন দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? এই আইন কোন সালে কার্যকর হয়? 73তম সংবিধান সংশোধনী আইন দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। 1993 সালে এই আইন কার্যকর হয়। 71 জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিককে জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিককে কে নিযুক্ত করেন? জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন জেলা শাসক। রাজ্য সরকার জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিককে নিযুক্ত করেন। 72 জেলা পরিষদের সভাধিপতির পদমর্যাদা কি? সভাপতিকে কারা নির্বাচিত করেন? জেলা পরিষদের সভাধিপতির পদমর্যাদা রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীর পদমর্যাদার অনুরূপ। জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে সভাধিপতি নির্বাচিত করেন। 73 ভারতীয় সংবিধানের কোন অংশে কত নম্বর ধারায় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? এই ধারায় পঞ্চায়েত গঠন সম্বন্ধে কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 4র্থ অংশের নির্দেশমূলক নীতি 40 নম্বর ধারায় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধানের 4র্থ অংশে 40 নম্বর ধারায় বলা হয়েছে যে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্র গ্রাম পঞ্চায়েত গঠন করবে এবং এই প্রতিষ্ঠানগুলির হাতে প্রয়োজনীয় ক্ষমতা ন্যস্ত করবে। 74 কোন আইনে পশ্চিমবঙ্গের গ্রাম সংসদ ও গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে? কোন আইনে পঞ্চায়েত নির্বাচন প্রতি 5 বছর অন্তর বাধ্যতামূলক করা হয়েছে? 1994 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সংশোধনী আইনে গ্রাম সংসদ ও গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে। 1992 খ্রিস্টাব্দে 73তম সংবিধান সংশোধনী আইনে পঞ্চায়েত নির্বাচন প্রতি 5 বছর অন্তর বাধ্যতামূলক করা হয়েছে। 75 রাজ্য সরকারের অনুমতিক্রমে কোন আইন অনুসারে কোন গ্রাম পঞ্চায়েত ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে? পশ্চিমবঙ্গে কোন ন্যায় পঞ্চায়েত গঠিত হয়েছে কি? 1973 খ্রিস্টাব্দের পঞ্চায়েত আইন অনুসারে কোন গ্রাম পঞ্চায়েত ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে? না, পশ্চিমবঙ্গে কোনো ন্যায় পঞ্চায়েত গঠিত হয়নি। 76 পঞ্চায়েত সমিতির বাজেট অনুমোদন করে কে? জেলা পরিষদের বাজেট অনুমোদন করে কে? জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির বাজেট অনুমোদন করে। জেলা পরিষদের বাজেট অনুমোদন করে রাজ্য সরকার। 77 ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কোনটি? গ্রাম পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কোনটি? জেলা পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কোনটি? ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান হল পঞ্চায়েত সমিতি। গ্রাম পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান হল গ্রাম পঞ্চায়েত। জেলা পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান হল জেলা পরিষদ। 78 জেলা পরিষদের কার্যকালের মেয়াদ কি বাড়ানো যায়? জেলা পরিষদের কার্যকালের মেয়াদ 5 বছর। বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকার এই মেয়াদ আরো 6 মাস বাড়াতে পারে। 79 73তম সংবিধান সংশোধনী আইনে পঞ্চায়েতের আয়ের যেসব উৎসের কথা বলা হয়েছে এগুলির মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো। 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে পঞ্চায়েতগুলির আয়ের উৎস হল: 1 রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত আইন অনুসারে আরোপিত ও সংগৃহীত নানা ধরনের কর, অভিকর, শুল্ক ইত্যাদি। 2 রাজ্যের সক্রিয় তহবিল থেকে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান। 80 গ্রাম উন্নয়ন সমিতির কাজগুলি কি? গ্রাম সংসদ কর্তৃক নির্বাচিত প্রকল্পগুলির রূপায়ণ, রক্ষণাবেক্ষণ ও সমবন্টনে জনগণের সক্রিয় অংশগ্রহণ সুনিশ্চিত করা গ্রাম উন্নয়ন সমিতির প্রধান কাজ। এছাড়া বার্ষিক পরিকল্পনা ও বাজেট তৈরির কাজে গ্রাম সংসদকে সাহায্য করা, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে উৎসাহ দেওয়া, কুটির শিল্পের সম্প্রসারণে উৎসাহ দেওয়া, শিশু শিক্ষা কেন্দ্রে দুপুরের রান্নার তদারকি করা ইত্যাদি কার্য গ্রাম উন্নয়ন সমিতি করে থাকে। 81 গণতন্ত্রের স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব কোথায়? গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় স্থানীয় স্বায়ত্তশাসনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতন্ত্রে ক্ষমতা বিকেন্দ্রীকরণের তত্ত্বটি এর মাধ্যমে বাস্তবায়িত হয়। 82 গ্রামীণ ভারতে পঞ্চায়েতের স্বপ্ন প্রথম কে দেখেছিলেন? পঞ্চায়েতের গ্রামীণ সরকার সম্বন্ধে গান্ধীজির ভাবনা কি ছিল? গ্রামীণ ভারতে পঞ্চায়েতের স্বপ্ন প্রথম দেখেছিলেন গান্ধীজি। গান্ধীজির ভাবনা ছিল গ্রামীণ সরকার চালাবে 5 জন লোকের পঞ্চায়েত। ন্যূনতম নির্ধারিত গুণমানের ভিত্তিতে এরা গ্রামের সাবালক নারী ও পুরুষ দ্বারা প্রতি বছর নির্বাচিত হবে। এদের সকল কর্তৃত্ব ও প্রয়োজনীয় শাসনাধিকার থাকবে। 83 গান্ধীজির মতে পঞ্চায়েতি রাজ সার্থক হলে কি হতে পারে? গান্ধীজির মতে কোর্ট যদি দেখি পঞ্চায়েতি রাজ তথা
যথার্থ গণতন্ত্রের স্বপ্ন সার্থক হয়েছে, তাহলে দীনতম সমাজে নিম্নতম যে দেশের শীর্ষস্থানীয় ভারতীয়ের সঙ্গে সমানভাবে সে ভারতের শাসক হবে। আনকোট। পৃষ্ঠা 160-84। স্বাধীনতা লাভের পর ভারত সরকার পঞ্চায়েত ব্যবস্থাকে গান্ধীজির কোন আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কোন কমিটির সুপারিশ মেনে ভারতের রাজ্যগুলিতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়? স্বাধীনতা লাভের পর ভারত সরকার গান্ধীজির গ্রাম স্বরাজের আদর্শে পঞ্চায়েত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ মেনে ভারতের রাজ্যগুলিতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। 85। জেলা সংসদের প্রধান কাজ কি উল্লেখ করো। গ্রাম সংসদের প্রধান কাজ কি? জেলা সংসদের প্রধান কাজ হল সকল রকমের হিসাবপত্র, বাজেট এবং অডিট রিপোর্টগুলি জেলা সংসদের বৈঠকে পেশ করা। গ্রাম সংসদের প্রধান কাজ হল 1. বিভিন্ন প্রকল্প ও সামাজিক ন্যায়ের প্রশ্নে তার নিজ এলাকায় প্রয়োজন মতো নির্দেশ ও উপদেশ দান। 2. সমাজ কল্যাণ, পরিবার কল্যাণ, শিশু কল্যাণ প্রভৃতি কর্মসূচি রূপায়ণের উদ্যোগ গ্রহণ করা। 86। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর? এই স্তরগুলি কি? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর আছে। এই স্তরগুলি হল গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। 87। 74তম সংবিধান সংশোধন আইনের দুটি মূল বৈশিষ্ট্য লেখো। 74তম সংবিধান সংশোধন আইনের দুটি মূল বৈশিষ্ট্য হল 1. শহরাঞ্চলে 3 ধরনের স্বায়ত্তশাসন ব্যবস্থার সংস্থান ব্র্যাকেটে নগর পঞ্চায়েত, পৌরসভা ও পৌর নিগম এবং 2. পুরো এলাকায় পুরসভার মোট আসনের 1/3 মহিলাদের জন্য সংরক্ষণের বাধ্যবাধকতা। 88। কিসের ভিত্তিতে একটি এলাকাকে পৌর অঞ্চল বলে ঘোষণা করা যায়? একটি এলাকাকে পৌর অঞ্চল বলে ঘোষণা করার শর্ত হল 1. একটি শহরের জনসংখ্যা 20,000-এর বেশি হতে হবে। 2. ওই শহরের প্রতি বর্গ কিমিতে অন্ততপক্ষে 750 জন লোকের বাস হতে হবে। 3. এই অঞ্চলে অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের জীবিকা কৃষিকাজ হওয়া চলবে না। 89। পশ্চিমবঙ্গে কত প্রকারের পৌরসভা আছে? পশ্চিমবঙ্গে পৌরসভাগুলি মূলত 5 প্রকারের, যেমন ক শ্রেণী 2 লক্ষ বা ততোধিক অধিবাসী নিয়ে গঠিত, খ শ্রেণী 1.5 লক্ষ থেকে অনধিক 2 লক্ষ অধিবাসী নিয়ে গঠিত, গ শ্রেণী 25 থেকে অনধিক 75,000 অধিবাসী নিয়ে গঠিত, ঘ শ্রেণী 75,000 থেকে অনধিক 1.5 লক্ষ অধিবাসী নিয়ে গঠিত ও উ শ্রেণী অনধিক 25,000 অধিবাসী নিয়ে গঠিত পৌরসভা। এই উত্তরে মনে হচ্ছে গ এবং ঘটা উল্টে গেছে। 90। পৌরসভার দুটি কমিটির নাম লেখো। পৌরসভা কাদের নিয়ে গঠিত হয়? পৌরসভা দুটি কমিটির নাম হলো বড় কমিটি এবং ওয়ার্ড কমিটি। পৌরসভা হলো পৌর অঞ্চলে পৌর শাসনের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর পরিষদ। 1. ওয়ার্ডগুলি থেকে নির্বাচিত সদস্য এবং 2. রাজ্য সরকার কর্তৃক মনোনীত পৌর প্রশাসন সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে এই পরিষদ গঠিত হয়। 91। পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটি উৎস কি? পশ্চিমবঙ্গে পৌরসভার আয়ের দুটি উৎস হল 1. জমি ও বাড়ির ওপর আরোপিত সম্পত্তি কর এবং 2. যে কোনো ভাড়ার গাড়ি বা মালবাহী ভাড়া গাড়ির ওপর কর থেকে প্রাপ্ত অর্থ। 92। পশ্চিমবঙ্গের পৌর অঞ্চলে 3টি কর্তৃপক্ষ কি? পৌরসভার প্রধান ক্ষমতাগুলি কি? পশ্চিমবঙ্গের পৌর অঞ্চলের 3টি কর্তৃপক্ষ হল 1. পৌরসভা, 2. স্বপরিষদ চেয়ারম্যান এবং 3. চেয়ারম্যান। পৌরসভার প্রধান ক্ষমতাগুলি হল 1. বাধ্যতামূলক ক্ষমতা, 2. স্বেচ্ছাধীন ক্ষমতা এবং 3. অর্পিত ক্ষমতা। 93। পৌরসভার দুটি আবশ্যিক কাজ উল্লেখ করো অথবা মিউনিসিপ্যালিটির দুটি অবশ্য করণীয় কাজ উল্লেখ করো। পৌরসভার দুটি স্বেচ্ছাধীন কাজের উল্লেখ করো। পৌরসভার দুটি আবশ্যিক কাজ হল 1. জল সরবরাহ ও জল নিষ্কাশন ব্যবস্থা করা এবং 2. রাস্তাঘাট নির্মাণ। পৌরসভার দুটি স্বেচ্ছাধীন কাজ হল 1. পানীয় জল সরবরাহ ও 2. পাঠাগার নির্মাণ। 94। কলকাতা পৌর নিগমের স্বপরিষদ মেয়র কিভাবে গঠিত হয়? কলকাতা পৌর নিগমের মেয়র, ডেপুটি মেয়র ও অনধিক 10 জন মেয়র পরিষদ সহ মোট 12 জনকে নিয়ে কলকাতা পৌর নিগমের স্বপরিষদ মেয়র গঠিত হয়। 95। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? স্থানীয় স্বায়ত্তশাসনের দুটি গুরুত্ব লেখো। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে এমন এক ক্ষুদ্র শাসন ব্যবস্থাকে বোঝায় যা গ্রাম ও জেলা শহরে কেন্দ্রীভূত এবং যার শাসনভার স্থানীয় অধিবাসীদের উপরে ন্যস্ত। স্থানীয় স্বায়ত্তশাসনের দুটি গুরুত্ব হল 1. স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ তত্ত্ব কার্যকর হয় এবং 2. সাধারণ মানুষ শাসন কাজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়। 96। পৌর নিগমের মেয়র কিভাবে নির্বাচিত হন? পৌর নিগমের নবনির্বাচিত কাউন্সিলররা নিজেদের মধ্যে থেকে একজনকে মেয়র হিসেবে নির্বাচন করেন।
97। জেলা প্রশাসনের দুটি অবশ্য করণীয় কাজ কি? জেলা প্রশাসনের দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো। জেলা প্রশাসনের দুটি অবশ্য করণীয় কাজ হল 1. জল সরবরাহের ব্যবস্থা করা এবং 2. আবর্জনা নিষ্কাশনের ব্যবস্থা করা। জেলা প্রশাসনের দুটি গুরুত্বপূর্ণ কাজ হল 1. আইন শৃঙ্খলা রক্ষা করা এবং 2. রাজস্ব শুল্ক আদায়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করা। পৃষ্ঠা 161। 98। জেলা সংসদের দুটি প্রধান কাজ উল্লেখ করো অথবা জেলা সংসদের প্রধান কাজ কি উল্লেখ করো। জেলা সংসদের প্রধান দুটি কাজ হল 1. জেলার উন্নয়ন কর্মসূচির রূপায়ণের বিষয়ে জেলা পরিষদকে নির্দেশ ও পরামর্শ দেওয়া এবং 2. জেলায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যথাযথ উদ্যোগ নেওয়া। 99। পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন কটি ভাগে বিভক্ত ও কি কি? পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন দুটি ভাগে বিভক্ত, যথা 1. পৌর শাসন এবং 2. গ্রামীণ শাসন। 100। পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গ পৌর বিল সর্বশেষ কবে পাস হয় এবং কত সাল থেকে তা কার্যকরী হয়? 1993 সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গ পৌর বিল 1993 খ্রিস্টাব্দ পাস হয়। 1994 সালের মে মাসে তা রাষ্ট্রপতির সম্মতি লাভ করে আইনে পরিণত হয় এবং 1994 সালের জুন মাসের প্রথম থেকেই তা কার্যকরী হয়। 101। পশ্চিমবঙ্গে পৌরসভার সাফল্যের পথে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে তার মধ্যে দুটি প্রতিবন্ধকতার উল্লেখ করো। 1. রাজ্য সরকারের ওপর পৌরসভাগুলির আর্থিক নির্ভরশীলতা। 2. পৌরসভার কাউন্সিলররা পৌরসভার পূর্ণ সময়ের কর্মী না হওয়া। 102। পশ্চিমবঙ্গের জেলা প্রশাসন কটি স্তরে পরিচালিত হয়? পশ্চিমবঙ্গের জেলা প্রশাসন 3টি স্তরে পরিচালিত হয়। স্তরগুলি হল 1. জেলা স্তর, 2. মহকুমা স্তর এবং 3. ব্লক স্তর। 103। পৌরসভায় কত প্রকার কমিটি আছে এবং সেগুলি কি? পৌর আইন অনুসারে বর্তমানে পৌরসভায় 6 ধরনের কমিটি আছে, যথা 1. ওয়ার্ড কমিটি, 2. বড় কমিটি, 3. যৌথ কমিটি, 4. স্থায়ী কমিটি এবং 5. ঐতিহ্য সংরক্ষণ কমিটি। 104। পৌরসভার চেয়ারম্যান কিভাবে নিযুক্ত হন? নির্বাচনের পর কাউন্সিলর পরিষদের প্রথম সভায় চেয়ারম্যান নির্বাচন করা হয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চেয়ারম্যান নির্বাচিত হন, অর্থাৎ চেয়ারম্যান নির্বাচনে যে সদস্য সর্বাধিক ভোট লাভ করেন তিনি সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। 105। বড় কমিটি কিভাবে গঠিত হয়? 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় বড় কমিটি গঠন করা যায়। পৌরসভার নির্বাচনের পর ওয়ার্ডগুলিকে 5টি বড়তে ভাগ করা হয়। প্রতিটি বড় কমিটিতে ওয়ার্ডের কাউন্সিলররা থাকেন। কাউন্সিলরদের মধ্যে থেকে একজন বড় কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। 106। ওয়ার্ড কমিটি কিভাবে গঠিত হয়? পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি করে ওয়ার্ড কমিটি গঠন করা হয়। ওয়ার্ডের কাউন্সিলর এবং অন্য কয়েকজন সদস্য নিয়ে এই কমিটি গঠিত হয়। ওয়ার্ড কমিটিতে কাউন্সিলর ছাড়া সর্বাধিক 14 জন সদস্য থাকতে পারেন। 107। কলকাতা কর্পোরেশনের 3টি কর্তৃপক্ষ কি? কলকাতা কর্পোরেশনের 3টি কর্তৃপক্ষ হল 1. কর্পোরেশন, 2. স্বপরিষদ মেয়র এবং 3. মেয়র। 108। স্বপরিষদ মেয়র কিভাবে গঠিত হয়? স্বপরিষদ মেয়র সর্বাধিক 12 জন সদস্য নিয়ে গঠিত হয়। মেয়র, ডেপুটি মেয়র এবং 10 জন মেয়র পরিষদ স্বপরিষদ মেয়রের সদস্যপদ লাভ করেন। মেয়র স্বাধীনভাবে এই 10 জন সদস্যকে মনোনীত করেন। 109। পশ্চিমবঙ্গ কটি বিভাগে বিভক্ত এবং কি কি? পশ্চিমবঙ্গের বর্তমানে কটি পৌর নিগম আছে এবং কি কি? পশ্চিমবঙ্গ 3টি বিভাগে বিভক্ত, যথা প্রেসিডেন্সি বিভাগ, 2. বর্ধমান বিভাগ এবং 3. জলপাইগুড়ি বিভাগ। পশ্চিমবঙ্গে বর্তমানে 6টি পৌর নিগম রয়েছে, যথা 1. কলকাতা, 2. হাওড়া, 3. চন্দননগর, 4. শিলিগুড়ি, 5. দুর্গাপুর ও 6. আসানসোল। 110। 74তম সংশোধনী আইনের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। HSWB CHSE মডেল কোয়েশ্চেন। 74তম সংবিধান সংশোধনের দুটি মূল উদ্দেশ্য হল: 1. পৌরসভাগুলির দৈনন্দিন কাজকর্ম রাজ্য আইনের দ্বারা নিয়ন্ত্রিত হলেও তাদের ক্ষমতার মূল উৎস ভারতীয় সংবিধান। 2. পৌরসভায় তফসিলি জাতি ও উপজাতিদের আসন সংরক্ষণের যে ব্যবস্থা রয়েছে তার 1/3 এই 2 সম্প্রদায়ের মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। 111। স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য কি? ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের ব্যাপক কল্যাণ সাধন করা এবং গণতন্ত্রকে বিকশিত করে সর্বস্তরে মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করাই স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য। 112। কলকাতা কর্পোরেশনের ঐতিহ্য সংরক্ষণ কমিটি কিভাবে গঠিত হয়? ঐতিহ্য সংরক্ষণ কমিটির প্রধান কাজ কি? কলকাতা কর্পোরেশনের ঐতিহ্য সংরক্ষণ কমিটি মোট 9 জন সদস্যকে নিয়ে গঠিত হয়। স্বপরিষদ মেয়র এই কমিটি গঠন করে থাকে। কর্পোরেশন এলাকার মধ্যে ঐতিহ্যমণ্ডিত গৃহ সংরক্ষণ, কোন ঐতিহ্যমণ্ডিত গৃহ নির্মাণ
বা পুনর্নির্মাণ প্রভৃতি ঐতিহ্য সংরক্ষণ কমিটির প্রধান কাজ। 113 কলকাতা কর্পোরেশনের আয়ের প্রধান উৎস কি? কর্পোরেশন এলাকায় জমি ও বাড়ির উপর কর বা সম্পত্তি করই হল কলকাতা কর্পোরেশনের আয়ের প্রধান উৎস। 114 বড় কমিটির প্রধান কাজ কি? বড় কমিটির প্রধান কাজ হল স্বপরিষদ মেয়রের অধীনে থেকে কর্পোরেশনের কাজকর্মের দেখাশোনা ও বিভিন্ন কাজের সমন্বয় সাধন করা। 115 কলকাতা কর্পোরেশনের পৌর পরামর্শদাতা কমিটি কিভাবে গঠিত হয় এবং এর কাজ কি? কলকাতা কর্পোরেশনের পৌর পরামর্শদাতা কমিটি কমপক্ষে 5 জন নির্বাচিত সদস্যকে নিয়ে গঠিত হয়। মেয়র পরিষদের কাজে পরামর্শ দান করাই এই কমিটির প্রধান কাজ। পৃষ্ঠা 162 সুশাসন কখনোই কিসের বিকল্প হতে পারে না? আবুল ফজল রচিত কোন পুস্তকে মধ্যযুগের মোগল শাসনাধীন ভারতের স্বায়ত্তশাসনের চিত্র পাওয়া যায়? সুশাসন কখনোই স্বায়ত্তশাসনের বিকল্প হতে পারে না। আবুল ফজল রচিত আইনি আকবরীতে মধ্যযুগের মোগল শাসনাধীন ভারতের স্বায়ত্তশাসনের চিত্র পাওয়া যায়। 117 74তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী শহরাঞ্চলে কত ধরনের স্থানীয় শাসনের কথা বলা হয়েছে? 74তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী শহরাঞ্চলে 3 ধরনের স্থানীয় শাসনের কথা বলা হয়েছে: নগর পঞ্চায়েত, পৌর পরিষদ ও পৌর নিগম। 118 পৌর পরিষদ কোথায় গঠিত হবে? পৌর নিগম কোথায় প্রতিষ্ঠিত হবে? ক্ষুদ্রতর শহরাঞ্চলে পৌর পরিষদ গঠিত হবে, বৃহত্তর শহরাঞ্চলে পৌর নিগম প্রতিষ্ঠিত হবে। 119 74তম সংবিধান সংশোধন অনুযায়ী পৌর প্রতিষ্ঠানে মহিলাদের জন্য কটি আসন সংরক্ষিত থাকবে? 74তম সংবিধান সংশোধন অনুযায়ী পৌর প্রতিষ্ঠানে মহিলাদের জন্য মোট আসনের 1/3 আসন সংরক্ষিত থাকবে। 120 পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীর কমপক্ষে কত বছর বয়স হতে হয়? 74তম সংবিধান সংশোধন অনুযায়ী পৌরসভার নির্বাচন পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে? পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীকে কমপক্ষে 21 বছর বয়স্ক হতে হবে। 74তম সংবিধান সংশোধন অনুযায়ী পৌরসভার নির্বাচন পরিচালনার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের হাতে থাকবে। 121 প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় অবস্থিত পঞ্চায়েত ও পৌরসভাগুলির খসড়া উন্নয়ন পরিকল্পনা রচনার দায়িত্ব কার হাতে থাকবে? প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় অবস্থিত পঞ্চায়েত ও পৌরসভাগুলির খসড়া উন্নয়ন পরিকল্পনা রচনার দায়িত্ব জেলা পরিকল্পনা কমিটির হাতে থাকবে। 122 মহানগর পরিকল্পনা কমিটি কি? দিল্লি বাদে অন্য সব মহানগরের প্রত্যেকটি উন্নয়ন পরিকল্পনার খসড়া প্রণয়নের জন্য যে কমিটি গঠনের কথা 74তম সংবিধান সংশোধনীতে বলা আছে তাই হল মহানগরের পরিকল্পনা কমিটি। 123 1993 সালের আগে পর্যন্ত কোন আইন দ্বারা পশ্চিমবঙ্গের পৌরসভাগুলি প্রতিষ্ঠিত ও পরিচালিত হতো? 1993 সালের বঙ্গীয় পৌর আইন কিসের সাথে সামঞ্জস্য বিধান করে প্রণীত হয়? 1993 সালের আগে পর্যন্ত 1932 সালে প্রণীত বঙ্গীয় পৌর আইন দ্বারা পশ্চিমবঙ্গের পৌরসভাগুলি প্রতিষ্ঠিত ও পরিচালিত হতো। 1993 সালের বঙ্গীয় পৌর আইন 74তম সংবিধান সংশোধনী আইনের সাথে সামঞ্জস্য বিধান করে প্রণীত হয়। 124 পশ্চিমবঙ্গ পৌর আইন 1993 অনুসারে জনসংখ্যার ভিত্তিতে পৌরসভাগুলিকে কটি ভাগে ভাগ করা হয়েছে? পশ্চিমবঙ্গ পৌর আইন 1993 অনুসারে জনসংখ্যার ভিত্তিতে পৌরসভাগুলিকে 5 ভাগে ভাগ করা হয়েছে: ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী, ঘ শ্রেণী এবং ঙ শ্রেণী। 125 কত জনসংখ্যা বিশিষ্ট পৌরসভাগুলি ক শ্রেণীর অন্তর্ভুক্ত হবে? কত জনসংখ্যা বিশিষ্ট পৌরসভাগুলি খ শ্রেণীর অন্তর্ভুক্ত হবে? 2,15,000-এর বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভা ক শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। 1,70,000 থেকে 2,15,000 জনসংখ্যা বিশিষ্ট পৌরসভাগুলি খ শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। 126 কত জনসংখ্যা বিশিষ্ট পৌরসভাগুলি গ শ্রেণীর অন্তর্ভুক্ত হবে? কত জনসংখ্যা বিশিষ্ট পৌরসভাগুলি ঘ শ্রেণীর অন্তর্ভুক্ত হবে? কত জনসংখ্যা বিশিষ্ট পৌরসভাগুলি ঙ শ্রেণীর অন্তর্ভুক্ত হবে? 85,000 থেকে 1,70,000 জনসংখ্যা বিশিষ্ট পৌরসভাগুলি গ শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। 35,000 থেকে 85,000 জনসংখ্যা বিশিষ্ট পৌরসভাগুলি ঘ শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। অনধিক 35,000 জনসংখ্যা বিশিষ্ট পৌরসভাগুলি ঙ শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। 127 পৌরসভা কাকে বলে? নির্বাচিত কাউন্সিলর বৃন্দ ও রাজ্য সরকার কর্তৃক মনোনীত ব্যক্তিদের নিয়ে গঠিত কাউন্সিলর পরিষদকে পৌরসভা বলা হয়। 128 সংবিধানের 74তম সংশোধনী আইনে পৌরসভাগুলিতে মহিলাদের জন্য কটি আসন সংরক্ষণের কথা বলা হয়েছে?
৭৪তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য কটি আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? সংবিধানের ৭৪তম সংশোধনী আইনে পৌরসভাগুলিতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। মহিলাদের জন্য মোট সংরক্ষিত আসনের 1/3 আসন তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে। 129 কাউন্সিলর পরিষদের সাধারণ কার্যকালের মেয়াদ কত? কাউন্সিলর পরিষদ কাদের নিয়ে গঠিত হয়? কাউন্সিলর পরিষদের সাধারণ কার্যকালের মেয়াদ 5 বছর। কাউন্সিলর পরিষদ নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে গঠিত হয়। 130 পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কিভাবে নিযুক্ত হন? চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার কতদিনের মধ্যে স্বপরিষদ চেয়ারম্যান গঠন করতে হয়? পৌরসভার নবনির্বাচিত সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান ও অন্য একজনকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন। চেয়ারম্যানকে দায়িত্ব নেওয়ার 30 দিনের মধ্যে স্বপরিষদ চেয়ারম্যান গঠন করতে হয়। পৃষ্ঠা 163। 131 পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কিভাবে আনা যায়? চেয়ারম্যান নিয়োগ হওয়ার এবং একবার অনাস্থা প্রস্তাব বাতিল হওয়ার কতদিনের মধ্যে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা যায় না? কাউন্সিলর পরিষদের নির্বাচিত সদস্যদের ন্যূনতম 1/3 সমর্থনে পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায়। চেয়ারম্যান নিয়োগ হওয়ার এবং একবার অনাস্থা প্রস্তাব বাতিল হওয়ার 6 মাসের মধ্যে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা যায় না। 132 পৌরসভাগুলির অঞ্চল সভা কিভাবে গঠিত হয়? পৌরসভাগুলির অঞ্চল সভার সদস্য কারা হন? পৌরসভার অন্তর্গত এক বা একাধিক ভোটদান কেন্দ্রকে নিয়ে পৌরসভাগুলির অঞ্চল সভা গঠিত হয়। পৌরসভার যেসব অঞ্চল নিয়ে অঞ্চল সভা গঠিত হয় সেই অঞ্চলের ভোটদাতারা হলেন অঞ্চল সভার সদস্য। 133 বড় কমিটি কিভাবে গঠিত হয়? বড় কমিটির সদস্য কারা হন? পৌরসভা নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলরদের প্রথম সভায় পাশাপাশি 6টি ওয়ার্ড নিয়ে বড় কমিটি গঠিত হয়। যেসব ওয়ার্ড নিয়ে বড় কমিটি গঠিত হয় সেই সব ওয়ার্ডের কাউন্সিলররা সংশ্লিষ্ট বড় কমিটির সদস্য হন। 134 পশ্চিমবঙ্গের পৌরসভাগুলিতে ওয়ার্ড কমিটি গঠনের কথা কোন আইনে বলা হয়েছে? ওয়ার্ড কমিটি কোথায় গঠিত হওয়ার কথা বলা হয়েছে? 1993 সালের পশ্চিমবঙ্গ পৌর আইন পশ্চিমবঙ্গের পৌরসভাগুলিতে ওয়ার্ড কমিটি গঠনের কথা বলা হয়েছে। ওয়ার্ড কমিটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গঠিত হওয়ার কথা বলা হয়েছে। 135 ওয়ার্ড কমিটি কাদের নিয়ে গঠিত হয়? ওয়ার্ড কমিটির সভাপতি কে হন? ওয়ার্ড কমিটির সভা কতদিনের মধ্যে আহ্বান করতে হয়? প্রতিটি ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর ও অন্য কয়েকজন সদস্যকে নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয়। সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর ওয়ার্ড কমিটির সভাপতি হন। ওয়ার্ড কমিটি গঠিত হওয়ার 15 দিনের মধ্যে সভাপতিকে প্রথম সভা আহ্বান করতে হয়। 136 পৌর হিসাব পরীক্ষক কমিটি গঠনের কথা কোন আইনে বলা হয়েছে? পৌর হিসাব পরীক্ষা কমিটির সদস্য সংখ্যা কত? পৌর হিসাব পরীক্ষা কমিটির সদস্য কিভাবে নির্বাচিত হন? 2006 সালের পশ্চিমবঙ্গ পৌর আইনে পৌর হিসাব পরীক্ষা কমিটির গঠনের কথা বলা হয়েছে। কমপক্ষে 3 জন এবং সর্বাধিক 7 জন সদস্য নিয়ে পৌর হিসাব পরীক্ষা কমিটি গঠিত হয়। পৌরসভার নির্বাচিত কাউন্সিলরগণ নিজেদের মধ্যে থেকেই পৌর হিসাব পরীক্ষা কমিটির সদস্যদের নিয়োগ করেন। 137 পশ্চিমবঙ্গে পৌরসভার ঐতিহ্য সংরক্ষণ কমিটির সভাপতি কে হন? ঐতিহ্য সংরক্ষণ কমিটির কাজ কি? সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান ঐতিহ্য সংরক্ষণ কমিটির সভাপতি হন। পৌরসভা এলাকায় কোনো ঐতিহ্যমণ্ডিত স্থান, গৃহ বা প্রাসাদ থাকলে তা সংরক্ষণের জন্য পশ্চিমবঙ্গ ঐতিহ্য সংরক্ষণ কমিশনের কাছে প্রস্তাব পেশ করা। 138 পশ্চিমবঙ্গ পৌরসভাগুলির নাগরিক সনদ কাদের প্রকাশ করতে হয়? নাগরিক সনদে কি থাকে? 2006 সালে পশ্চিমবঙ্গ পৌর আইন অনুযায়ী প্রতিটি পৌরসভার কাউন্সিলর পরিষদকে একটি নাগরিক সনদ প্রকাশ করতে হয়। নাগরিক সনদে নাগরিক পরিষেবা, লাইসেন্স প্রদান, শংসাপত্র প্রদান প্রভৃতি বিষয়ের নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত থাকে। 139 কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর পরিষদ কাদের নিয়ে গঠিত হয়? নির্বাচিত 141 জন কাউন্সিলর এবং রাজ্য সরকার কর্তৃক মনোনীত কয়েকজন ব্যক্তিকে নিয়ে কাউন্সিলর পরিষদ গঠিত হয়। 140 কলকাতা কর্পোরেশনে মহিলাদের জন্য কটি আসন সংরক্ষিত থাকে? কলকাতা কর্পোরেশনে তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য কটি আসন সংরক্ষিত থাকে? কলকাতা কর্পোরেশনে মোট আসনের 1/3 আসন
মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। কলকাতা কর্পোরেশনে মহিলাদের জন্য সংরক্ষিত মোট আসনের 1/3 তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। 141। কলকাতা কর্পোরেশনের সভার কাজ কে পরিচালনা করেন? কলকাতা কর্পোরেশনের সভাপতি কিভাবে নিযুক্ত হন? কলকাতা কর্পোরেশনের সভার কাজ পরিচালনা করেন সভাপতি। কলকাতা কর্পোরেশনের নবনির্বাচিত সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি নির্বাচিত করেন। 142। কলকাতা কর্পোরেশনের মেয়র কিভাবে নিযুক্ত হন? কলকাতা কর্পোরেশনের শাসন বিষয়ক ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? কলকাতা কর্পোরেশনের নবনির্বাচিত সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে মেয়র নির্বাচিত করেন। কলকাতা কর্পোরেশনের শাসন বিষয়ক ক্ষমতা স্বপরিষদ মেয়রের হাতে ন্যস্ত থাকে। 143। কলকাতা কর্পোরেশনের স্বপরিষদ মেয়র কাদের নিয়ে গঠিত হয়? সর্বাধিক কতজন সদস্য নিয়ে কলকাতা কর্পোরেশনের স্বপরিষদ মেয়র গঠিত হয়? স্বপরিষদ মেয়রের কার্যকালের মেয়াদ কত? কলকাতা কর্পোরেশনের স্বপরিষদ মেয়র, ডেপুটি মেয়র ও অনধিক 10 জন সদস্য নিয়ে গঠিত হয়। সর্বাধিক 12 জন সদস্য নিয়ে কলকাতা কর্পোরেশনের স্বপরিষদ মেয়র গঠিত হয়। পৃষ্ঠা 164। কলকাতা কর্পোরেশনের স্বপরিষদ মেয়র 5 বছরের জন্য গঠিত হয়, তবে নতুন স্বপরিষদ মেয়র গঠিত না হওয়া পর্যন্ত পুরনো পরিষদ মেয়র কাজ চালিয়ে যায়। 144। কলকাতা কর্পোরেশনের মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পদ্ধতি কি? মেয়রের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব কোনো কারণে বাতিল হলে কতদিনের মধ্যে অনাস্থা প্রস্তাব আনা যায় না? কলকাতা কর্পোরেশনের মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে কলকাতা কর্পোরেশনের 1/3 সদস্যের সমর্থন প্রয়োজন। প্রস্তাবিত সংখ্যাগরিষ্ঠের সমর্থনে অনুমোদিত হলে মেয়র অপসারিত হন। মেয়রের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব কোনো কারণে একবার বাতিল হলে আর 6 মাসের মধ্যে অনাস্থা প্রস্তাব আনা যায় না। 145। কলকাতা কর্পোরেশনের অঞ্চল সভা কাদের নিয়ে গঠিত হয়? কলকাতা কর্পোরেশনে কত সালের আইনে অঞ্চল সভা গঠন করা যায়? কলকাতা কর্পোরেশনের অঞ্চল সভা সংশ্লিষ্ট অঞ্চলের ভোটদাতাদের নিয়ে গঠিত হয়। 2010 সালে সংশোধিত কলকাতা পৌর নিগম আইন অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের এক বা একাধিক ভোটদান কেন্দ্রকে নিয়ে একটি অঞ্চল সভা গঠন করা যায়। 146। কলকাতা কর্পোরেশনের কত নম্বর ধারা অনুযায়ী কলকাতা পৌর নিগমের দায়িত্বভার সরকার নিজের হাতে তুলে নিতে পারে? কি কারণে রাজ্য সরকার কলকাতা কর্পোরেশনের দায়িত্বভার নিজের হাতে তুলে নিতে পারে? কলকাতা কর্পোরেশনের 117 নম্বর ধারা অনুযায়ী কলকাতা পৌর নিগমের দায়িত্বভার সরকার নিজের হাতে তুলে নিতে পারে। রাজ্য সরকারের যদি মনে হয় যে কলকাতা পৌর নিগম দুর্নীতিমূলক কাজের সাথে যুক্ত বা কর্তব্য পালনে অবহেলা করছে, তাহলে সরকার কলকাতা কর্পোরেশনের দায়িত্বভার নিজের হাতে তুলে নিতে পারে। 147। পৌরসভার প্রধানকে কি বলা হয়? মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধানকে কি বলা হয়? পৌরসভার প্রধানকে চেয়ারম্যান বলা হয়। মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধানকে মেয়র বলা হয়। 148। পশ্চিমবঙ্গের পৌর আইন অনুসারে পৌরসভার কার্যাবলী সম্পাদন ও পরিচালনার জন্য কটি পৌর কর্তৃপক্ষ আছে ও কি কি? পশ্চিমবঙ্গের পৌর আইন অনুসারে পৌরসভার কার্যাবলী সম্পাদনের ও পরিচালনার জন্য 3টি পৌর কর্তৃপক্ষ আছে। এগুলি হল চেয়ারম্যান, স্বপরিষদ চেয়ারম্যান এবং পৌরসভা। 149। 74তম সংবিধান সংশোধনী আইনে ক প্রকার পৌরসভা গঠনের কথা বলা হয়েছে এবং কি কি? 74তম সংবিধান সংশোধনী আইনে 3 ধরনের পৌরসভা গঠনের কথা বলা হয়েছে। এগুলি হল 1 নগর পঞ্চায়েত, 2 পৌর পরিষদ এবং 3 পৌর নিগম। 150। কলকাতা কর্পোরেশনের প্রধান শাসন বিভাগীয় সংস্থা কোনটি? স্বপরিষদ চেয়ারম্যান কাকে বলে? কলকাতা কর্পোরেশনের প্রধান শাসন বিভাগীয় সংস্থা হল স্বপরিষদ মেয়র। পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে বিভিন্ন সংখ্যক কাউন্সিলরদের নিয়ে যে পৌর কর্তৃপক্ষ গঠিত হয় তাকে স্বপরিষদ চেয়ারম্যান বলে। 151। 74তম সংবিধান সংশোধনী আইনে প্রতিটি পৌরসভার কার্যকালের মেয়াদ কত হবে বলা হয়েছে? 74তম সংবিধান সংশোধনী আইনে প্রতিটি পৌরসভার কার্যকালের মেয়াদ 5 বছর হবে বলা হয়েছে। 152। 74তম সংবিধান সংশোধনী আইনে জেলা পরিকল্পনা কমিটি গঠনের সময় রাজ্য আইনসভাকে কোন কোন বিষয়ের উপর নজরে রাখার কথা বলা হয়েছে? রাজ্য আইনসভাকে লক্ষ্য রাখতে হবে যাতে এই কমিটি 4/5 নির্বাচিত হন এবং সংশ্লিষ্ট জেলার গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের জনসংখ্যার আনুপাতিক হারে পঞ্চায়েত ও পৌরসভাগুলিকে সদস্য নির্বাচনের সুযোগ দেওয়া হয়। 153।
স্থানীয় স্বায়ত্তশাসন গণতন্ত্রকে কিভাবে সমৃদ্ধ করে? স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির মাধ্যমে প্রশাসনিক পরিকল্পনা ও তার রূপায়ণে স্থানীয় জনগণের অংশগ্রহণ গণতন্ত্রকে এক নতুন মাত্রা এনে দেয়। 154 পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের উৎস উল্লেখ করো। জেলা সংসদের প্রধান কাজ কি উল্লেখ করো। পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের উৎস হল 1. নিজস্ব সূত্র থেকে সংগৃহীত অর্থ, যেমন নানা ধরনের কর। 2. কেন্দ্র ও রাজ্য সরকার প্রদত্ত আর্থিক সাহায্য। 3. ঋণ গ্রহণ। জেলা সংসদের প্রধান কাজ হল 1. পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজ তদারকি করা। 2. জেলার উন্নয়নের জন্য পরিকল্পনা রচনা করা। 155 বড় কমিটি কাকে বলে? কোন আইনে বড় কমিটি গঠনের সংস্থান রয়েছে? কলকাতা পুর নিগমের 144টি ওয়ার্ডকে কটি বোরোতে ভাগ করা হয়েছে? বড় BOROUGH বা বরয়কার শব্দের অর্থ হল এলাকা, অর্থাৎ এলাকা ভিত্তিক কমিটিকে বড় কমিটি বলে। বর্তমান পৌর আইনে বড় কমিটি গঠনের সংস্থান রয়েছে। রাজ্য সরকার এই কমিটির ক্ষমতা ও কার্যাবলী স্থির করে থাকে। কলকাতা পুর নিগমের 144টি ওয়ার্ডকে 15টি বরোতে ভাগ করা হয়েছে।